আসিফ নজরুল তোমার বাপের আদালত এটা, তুমি মন চাইলে রোজিনারে ছাড়া দিবা, মন চাইলে মাহমুদুর রহমান এই করবা, তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে দাম করে রাখা হবে। ভালো হয়ে যাও আগে থেকে বলেন। আসিফ নজরুল কি করেন? শাওনের বাসায় গিয়ে ঘুমান না কি করেন এটা জানতে হবে। যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজি কে বানান, আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনাকে ধন্যবাদ। আর যেই ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন যে 2024 সালে এসেও নারীরা বোরকা পরে, এটা আমাকে দেখতে হয়। এই হচ্ছে সেই ডিজি। ইফতেখার নিজের চোর, সেই চোর এখন আবার ফের সুশীল হওয়ার চেষ্টা করছে। আর ইসলামের কথা শুনলে ওনার শেষ করে উঠে। ওনাকে মাথায় রাখতে হবে যে এখন হাসিনা সরকার না, যা মনে চায় তা বলা যাবে। পাঠ্যপুস্তক এই দেশের আলেমরা যেইভাবে চায়, এই দেশের 95% মুসলমান যেইভাবে চায় সেইভাবে হইতে হবে। আর আসিফ নজরুল আমি মনে করি এগুলো সব গুটিবাজির পেছনেও আসিফ নজরুলের হাত আছে। আসিফ নজরুলকে সেটা মাথায় রাখতে হবে। আসিফ নজরুলের মা ছিল হচ্ছে আপনার জাহানারা ইমাম, তাকেই তো সে মা বলতো। এই মা উপাধি দেওয়া, জাহানারা ইমামের মতো নাস্তিক এই বেয়াদবকে আপনার মা উপাধি দেওয়ার পেছনে আসিফ নজরুলের ছিল। সেটার একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এটার অর্গানাইজ করা সবকিছু হচ্ছে তিনি। তার বস হচ্ছে গিয়ে শাহরিয়ার কবির। তার বস শাহরিয়ার কবির তাকে বিচিত্রায় যেভাবে লিখতে হতো, কয়েকদিন আগে তিনি ফেসবুকে বলেছেন যে তিনি দেলোয়ার হোসেন সাইদিকে বলেছেন এক ধর্ম ব্যবসায়ের উত্থান, এই শিরোনামে তিনি 1986 তিনি কলাম লিখেছিলেন। সেই কলাম তিনি কেন লিখেছিলেন তিনি কয়েকদিন আগে তার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন। তাকে নাকি শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে এটা লিখিয়েছিলেন। আসিফ নজরুল আপনি সাংবাদিকতা করেন, আমরা সাংবাদিকতা করছি, আর এই সাংবাদিকতায় কেমনে অ্যাসাইনমেন্ট দেয়, কেমনে একজন রিপোর্টার নিউজ করে, এগুলো আমরা সব জানি। এসব ভুলভাল বুঝায় লাভ। এখন আবার উনি ওনার আরেক আম্মা জনাব শাওন, এই হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, তিনার পরামর্শে আপনার শিল্পকলা একাডেমির ডিজি করেন, বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন তার পছন্দের লোকজন। অর্থাৎ আসিফ নজরুল আপনি কয়েকদিন আগে এই যে কি বলে ইত্তেফাকের যে নাম কি আনোয়ার হোসেন মঞ্জু, তাকে বের করার জন্য আপনি সহায়তা করেছেন। আমার কাছে যতটুকু তথ্য আপনার বাসায় এখন পর্যন্ত এই সামন্তলাল সেন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিল সে এখনো আপনার বাসায় পলায় আছে। এগুলোর এই যে প্রশ্ন আপনার বিরুদ্ধে, আপনি মনে করেন না এইসব প্রশ্ন আমরা ভুলে যাবো? গোলাম ময়লা রনির মতো যখন ক্ষমতা থাকবে না তখন এমন ভাবে ধরবো রাস্তায় মুখ দেখাইতে পারবেন। আপনার অনেক কিছু কিন্তু আছে, তো একটু সাবধান হয়ে তারপরে চলাফেরা করতে হবে। কয়েকদিন চলবে সেটা না ভাই, সামনের 48 ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমানকে, আমার মতামত আমি আপনাদের সবার কাছে এটা জানতে চাই নাই বা আপনাদের এটা মতামত না, আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি যে আসিফ নজরুল আপনাকে বলে রাখলাম 48 ঘন্টার ভেতরে যদি নাকি মাহমুদুর রহমান বের না হয় তাহলে আপনার ব্যাপারে যা যা করণীয় সেটা করা হবে। আমার পক্ষ থেকে সেটা বলে। আর শেষ কথা বলি, বিএনপি আপনারা মনে হচ্ছে ভাব দেখা মাহমুদুর রহমানকে চেনেন না। এই আজকে সাকা চৌধুরীকে আপনারা চেনেন নাই, জামাতের নেতাদেরকে আপনারা চেনেন নাই, সেই কারণে শেখ হাসিনাই 15 বছর আপনাদেরকে এইভাবে টর্চার করতে পেরেছে। আজকে মাহমুদুর রহমানকে চেনেন না, তো এই মাহমুদুর রহমানের সাথে যে আচরণ হয়েছে কালকে আপনার সাথে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো একটু কেয়ারফুলি। আর ভাই আরেকটা জিনিস বলে রাখি, রোজিনার কথাই কেন আসছে, রোজিনাকে কেন ছাড়া হয়েছে? আমরা বলছি যে এটা হচ্ছে ভারত বিরোধী বিপ্লবী সরকার টরকার বলছি। রোজিনা কে ভাই? রোজিনাকে যেদিন ধরা হয়েছিল, সেদিন কেন ধরা হয়েছিল সেই ঘটনাটার একদম মূল বিষয়টা আমি জানি। চায়না থেকে ভ্যাকসিন আনা হয়েছিল, সেই ভ্যাকসিন আনা হয়েছিল, সে কত টাকা রেটে ভ্যাকসিন আনা হয়েছিল সেই কাগজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাচ্ছিল। শেখ হাসিনা চায়না থেকে কত টাকা নিয়ে এনেছে বা একটা চুক্তি যে হচ্ছে এই ইয়েটা প্রকাশ করতে, তখন রোজিনাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা চুরি করানো হয়েছে। সেই চুরি করানোর এখানে ধরা খাওয়ার পরে তারপরে এটা নিয়ে হয়। সো রোজিনারা, প্রথম আলো, এগুলো হচ্ছে ভারতের রয়ের এজেন্ট, বাংলাদেশের রয়ের একদম সরাসরি যদি হেড অফিস বলেন সেটা হচ্ছে প্রথম আলো। সেই কারণে তাদেরকে এত দ্রুত ছাড়া হয়েছে। আসিফ নজরুলের সামনে বলা হয়েছে, আমি সেই সংবাদ সম্মেলনটা দেখছিলাম, আসিফ নজরুলকে বলা হচ্ছে আপনি কি জানেন রোজিনার নামে এই মামলা? হ্যাঁ কোথায় বলেন তো, এদিকে আসেন। সাথে সাথে তিনি লিখে দিয়েছে আসিফ নজরুল তোমার বাপের আদালত এটা, তুমি মন চাইলে রোজিনারে ছাড়া দিবা, মন চাইলে মাহমুদুর রহমান এই করবা, তোমার ন্যাংটা করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে দাঁড় করায় রাখা হবে। ভালো হয়ে যাও আগে থেকে বলেন। তো কথা তো শুধু ডাক্তার আসিফ নজরুল একা বলেন নাই, এবং এখানে অনেক মানুষের রক্ত আছে, অনেক মানুষের পরিবারের বিসর্জন আছে, এগুলোর মধ্য দিয়ে আজকে একটা সরকার গঠিত হয়েছে। এমনকি আজকে এই সমন্বয়কদের একজন এখানে উপস্থিত আছেন। আমি জানি না যে সমন্বয়কদেরকেও কতটুকু মূল্যায়ন করা হয়। তারা যেই সময়টাতে হাসরাত আব্দুল্লাহ যখন কথা বলেছেন ওই সময়টাতে তো আমরা জানি না যে শেখ হাসিনা এইভাবে পালিয়ে যাবেন। তাদের জীবনটা কি হতো, তারা কি অবস্থায় পড়তেন পরের পরিস্থিতি। আজকে যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি হতো? হাসরাত আব্দুল্লাহ আজকে তাকে পাওয়া যেত কিন্তু নাই। তো এই মানুষগুলোর ব্যাপারে ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ, সম্মান বোধ দেখানো যে উচিত ছিল, সেটা এই সরকার দেখান নাই। বিশেষ করে আমি যেটা বললাম যে আইন মন্ত্রণালয়, তাদের অন্তত উচিত ছিল যে কাদের বিরুদ্ধে মামলা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল যে কারা হাসপাতালে আছে, কারা মারা গেল তাদের ক্ষতিপূরণ থেকে শুরু করে এই জায়গাগুলোই করা।
আমি খুব আশ্চর্য হয়েছি যে এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই ওনার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেই মামলাটার যে আইনগত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনুযায়ী উনি আসলে এটা সংবিধান ইয়ে করা হবে, আইনকে ইয়ে করা হবে, ভাঙা হবে, ওনাকে যদি নাকি জেলে না আমি আপনাকে বলি, ধরেন মানুষের জন্য আইন, আইনের জন্য কিন্তু মানুষ না, একদম সহজ ভাই। আপনি না মানুষের জন্য আইন আমার দরকার নেই ভাই। আমার কথা হচ্ছে এখন যে সরকারটা আছে সেই সরকারটা সংবিধানের কোন ধারা অনুযায়ী এই সরকার ক্ষমতা আছে আপনি আমাকে বলেন। এই সংবিধানে কি এই সরকারকে অ্যালাউ করে নাকি? তো ওনারা যদি সংবিধান ব্রেক করে যদি আসতে পারে, তাহলে এটার জন্য যদি প্রয়োজন হয় সংবিধান ভায়োলেট করুক, সংবিধান সংশোধন করুক, সংবিধান আবার ফের নতুন করে। মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই, মাহমুদুর রহমান এই দেশে ভেসে আসে নাই। তিনি যে সময় কথা বলেছেন, যে সময় তিনি তার পত্রিকায় থেকে বের হয়েছেন, সেই সময় মাহমুদুর রহমান কি করেছেন সেটা এই প্রজন্মকে জানতে হবে। অতএব মাহমুদুর রহমানের ব্যাপারে আমি ইলিয়াস দরকার নাই, কিন্তু মাহমুদুর রহমানের ব্যাপারে এই সরকারের খুব বেশি সেন্সিটিভ হওয়া দরকার ছিল। তিনি দেশে যাচ্ছেন, তার এক সপ্তাহ আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে তিনি দেশে যাবেন। আসিফ নজরুল কি করেন, শাওনের বাসায় গিয়ে ঘুমান না কি করেন, এটা জানতে হবে। যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজি কে বানান, আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনাকে ধন্যবাদ। আর যেই ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন যে 2024 সালে এসেও নারীরা বোরকা পরে, এটা আমাকে দেখতে হয়। এই হচ্ছে সেই ডিজি। এই জন্য বাংলাদেশ এই হাসনাত আব্দুল্লাহরা স্বাধীন করেনি। মাহমুদুর রহমান, শফিক রেহমান এদের বিরুদ্ধে যে মামলাটি জয় অপহরণ ও হত্যা প্রচেষ্টা মামলা, সেটা যে সর্বৈব মিথ্যা একটা মামলা, সেটা একটা শিশু বুঝ। শুরু থেকে যেহেতু এই মামলার বিষয়ে আমরা প্রতিবাদ করে এসেছি, কথা বলেছি, লিখেছি, সুতরাং এই মামলার বিষয়ে আমরা ভালো জানি যে এটা শফিক রেহমান এখন 90 বছর তার বয়স, 84 বছর বয়সে তাকে জেল খাটানো হয়েছে। মাহমুদুর রহমান, শফিক রেহমানের মতো মানুষ কোন হত্যা প্রচেষ্টা বা অপহরণে যুক্ত হওয়ার মানুষ যে নন, এটা সবাই জানে। তবে হ্যাঁ, তারা শেখ হাসিনা এবং তার ছেলের যে দুর্নীতি, অপকর্ম, তাদের যে মাফিয়া তন্ত্র, তার বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন। এখন সেই সোচ্চার থাকাটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা শেখ হাসিনা এবং তার পুত্র জয়ের রাজনৈতিক হত্যা হতো। সুতরাং সেই বিবেচনায় তারা এটাকে জয় হত্যা প্রচেষ্টা বলতেই পারেন। কিন্তু এটা যেই অর্থে অপহরণ এবং হত্যা প্রচেষ্টা বলা হয়েছে, তার ধারে কাছেও না। সেই রকম একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে মাহমুদুর রহমানকে, শফিক রেহমানকে জেল খাটানো যা করা হয়েছে, এটা ভাষায় প্রকাশের যোগ্য নয়। এমন অনমানবিকতা বাংলাদেশে খুব কম হয়েছে, অনেক হয়েছে। রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ এমন, কিন্তু এই দুজন মানুষের প্রতি যে অবিচার করা হয়েছে, সেটার মাত্রা একটু ভিন্ন। সেই বিবেচনায় মাহমুদুর রহমান যেহেতু তিনি কোনো এখানে মার্জনা চান নাই, যেহেতু তিনি কোনো এখানে মামলা স্থগিত করার আবেদন করেন নাই, তিনি তার স্টাইলে স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে চলেছেন যে একটা ভিত্তিহীন মিথ্যা মামলা, আমি সেখানে কোন রকম আত্মসমর্পণ বা কোন রকম কিছু চাওয়ার দিকে আমি যাব না। তিনি আদালতে গেছেন, আদালতের দায়িত্ব ছিল যেহেতু মিথ্যা মামলা এবং যেহেতু এই বিশেষ একটি সরকার ক্ষমতায়, তাকে অন্তত জেলে না নিয়ে জামিন দিয়ে তাকে যদি বলতেন যে ঠিক আছে, আপনি আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার পরবর্তী ধাপ অতিক্রম করেন, যেটা অন্যদের বেলায় করেছে, কিন্তু আপনাকে বিশেষ বিবেচনায় এই রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান দিকে জামিন দেওয়া হতো, সেটা হতো ন্যায় বিচারের কিছুটা কাছাকাছি। তাদের জীবন থেকে যে সময় কেড়ে নেওয়া হয়েছে, যে ক্ষতি করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সহ সমস্ত দিক থেকে তাদের যে ক্ষতির শিকার করা হয়েছে, সেটি কি এই সরকার কিংবা আমরা কেউ কোনোদিন ফিরিয়ে দিতে পারবো? তা তো পারবো না, কিন্তু ন্যূনতম এটুকু সম্মান তো তাদের দেখানো যেত যে আপনাকে জামিন দেওয়া হলো সসম্মানে, এরপর বাকি আইনি প্রক্রিয়া আপনি অবলম্বন করুন। সেটুকুও দেখায়নি। আসলে এই সরকারে যারা আছেন, তাদের মধ্যে কেন যেন একটা আত্ম অহমিকা কোথাও কোথাও ভর করেছে, এবং স্বৈরাচারের আগের তাদের সঙ্গী, ফ্যাসিবাদের সঙ্গী, তাদেরকে নতুন মোড়কে এনে কি এক মিশেল সরকার হয়েছে, এবং তাতে করে তারা এমন একটা অবস্থান নিয়েছেন, কখনো বলেন ছাত্ররাই সব করেছে, কখনো বলেন ছাত্র জনতা করেছে, কখনো তারাই সবকিছু করেছেন। এইরকম একটা অবস্থানে তারা আসেন, যেটা মোটেই কাম্য নয়। আপনাদের আমাদের মনে রাখতে হবে, 16 বছর ধরে যে হাজারের উপরে মানুষ গুম হয়েছে এই সরকারের হাতে, তাদের স্টেট অ্যাপারেটাসের হাতে, তারা কি রক্ত দেয়নি? তারা কি জীবন দেয়নি? গুম হয়ে আছে যারা, কে বেঁচে আছে আমরা জানি না। এইখানে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা নির্বিচারে, বিনা বিচারে হত্যা করা হয়েছে, এই যে এক একজন রাজনৈতিক নেতার নামে 300, 400, 500 মামলা, আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জীবন চলে গেছে, এই যে এত রকমের ক্ষতির শিকার, তারা এই যে নির্বাচন বয়কট করে আন্দোলনটা চালিয়ে গেছে, তাদের কিন্তু দীর্ঘদিনের আত্মত্যাগের ফসল। সর্বশেষ রাজনৈতিক শক্তির ব্যানারে আন্দোলন এদেশে নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে দমন করা হয়, সেইখান থেকে ভিন্ন একটা প্রেক্ষাপট অবলম্বন করবার জন্য ছাত্রদের নেতৃত্বে সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমি একজন চিকিৎসক, আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শুধু কথা বলি এবং লিখি, আমার তো জেলে যাবার কথা নয়। আমি আবু সাইদ, ওয়াসিম সহ 6 জন ছাত্র হত্যা
হত্যাকাণ্ডের পরের দিন গায়েবানা জানাজায় গেছি, সেখান থেকে আমাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হলো। 20 দিন জেল খেটে 6 তারিখে বের হলাম। আমার তো এই জেল খাটবার কথা ছিল না, কেন খাটলাম? এটা কি কোনো অবদান নেই এর? এরকম প্রত্যেকটা মানুষের, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা, প্রত্যেকে যে যার মতো ভূমিকা রেখেছে। কেউ সরাসরি যুদ্ধ করেছে, কেউ জীবন দিয়েছে, কেউ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কেউ ফাইট করেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, কেউ সহযোগিতা করেছে, যে কিছুই পারেনি সে দোয়া করেছে। সেই মুক্তিযুদ্ধের